সবার আগে কিন্তু এই পালানোর ব্যাপারটা ইউনূসের। কারণ ইউনূস হচ্ছেন বাংলাদেশের এমন একটা ব্যক্তি, বাংলাদেশে বিভিন্ন সময় কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধানরা এসেছেন, ও তাদের যে ব্যক্তিগত লোক টোক কেউ খেয়াল করে নেই, বাইবেল ছিল না। একজন বিচারপতি শাহাবুদ্দিন, তিনি কি করেছিলেন, তিনি আসার আগে বলেছিলেন, শর্ত দিয়ে এসেছিলেন যে তাকে আবার কিন্তু সুপ্রিম কোর্টে ফেরত দিতে হবে, এই ব্যবস্থা করতে হবে। সেটা করা হয়েছিল, এর জন্য সংবিধান সংশোধন করতে হচ্ছে। কিন্তু এই যে ইউনূস, ইউনূস হচ্ছে বাংলাদেশের সেই ব্যক্তিটা যিনি ক্ষমতাটা নিতে গিয়ে এত বেশি নিয়ে ফেলেছেন এর মাঝে, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আর কি। তিনি এখানে বসে তার নিজের সুদ মকুব করেছেন, তিনি এখানে বসে তার প্রতিষ্ঠানের ট্যাক্স ট্যাক্স ফ্রি করেছেন, তিনি এখানে বসে আদিম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি এখানে বসে নানা কিছু যা যা বলা যায়, ইউনিভার্সিটি নিয়ে নিশ্চয়তা নিয়েছেন। এইভাবে কিন্তু ইউনূস কিন্তু এখন দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসের মালিক। আগে কর্পোরেট হাউস বলা হতো যেন বসুন্ধরা বা স্কয়ার, এইসব বিষয়গুলো কর্পোরেট হাউসে বড় ছিল। কিন্তু এখন কিন্তু সবচেয়ে বড় কর্পোরেট হাউস হচ্ছে ইউনূস গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি। এদের অপরাধ গুলা এত বেড়ে গেছে, মানুষের উপর নির্যাতন করা, মানুষকে টর্চার করা, ফ্যামিলিকে টর্চার করা, এগুলো এমন অবস্থা চলে গেছে। মানে আওয়ামী লীগ ছাত্রলীগের সে 32 নম্বর থেকে শুরু করে যত বাড়িঘর সারা দেশে ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এগুলা। এবং এর মধ্যে কথা শুরু হয়ে গেছে আগামীতে কোনো একদিন সারা বাংলাদেশের যত গ্রামীণ ব্যাংকের অফিস যেগুলো আছে সেগুলো কিন্তু ছাত্রলীগের অফিস হবে। বলা এটা হয়তো হবে না, কিন্তু এটা কিন্তু আওয়াজ, কিন্তু এই আওয়াজটা এমন ভাবে হচ্ছে, সেটা কিন্তু এই আওয়াজটাকে একটু আমরেলা দেওয়ার জন্য আপনি দেখেছেন জাতিসংঘ অধিবেশনে 3টা দলের লোক নেওয়া হয়েছে, কিন্তু 3টা দলের লোক নিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো হয়নি, সম্পর্ক খারাপ হয়েছে ওই কারণে এত মিসম্যানেজমেন্টের কারণে আমেরিকায় গিয়ে ইউনূসরা তার উপদেষ্টাদের নিয়ে এক পথে নিরাপদে বেরিয়ে গেলেন, আর এদেরকে তোপের মুখে ফেললেন। এবং তোপের মুখে যারা সারা দেশে মানুষকে অত্যাচার করে, কোর্টে হামলা করে, মব ভায়োলেন্স করে, তাদেরকে একটা ডিম পোড়ার আঘাতটা এত বেশি হয়ে গেছে যে তারা এটাই সহ্য করতে পারে নাই। তাদের এর আগের বার জাতিসংঘে যখন ইউনূস গেলেন, তখন যে মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছিল, সেই মাস্টার মাইন্ডে মাহফুজের অবস্থা খুবই করুণ অবস্থা। বেচারা এখন বছর বছর বলেছে, কারণ বেচারা লন্ডনে গিয়ে দেখে তাকে মারধর করে মানুষ, আমেরিকায় গিয়ে মারধর করে মানুষ, যেখানে মারধর করে মানুষ। বাংলাদেশের কোথাও এদের কিন্তু পুলিশ পাহারা, সেনাবাহিনীর পাহারা ছাড়া যাওয়ার কোনো পথ নেই, এটা তারা বুঝে ফেলেছে। এর জন্য সর্বশেষ হতাশায় মাহফুজ, যে মাস্টারমাইন্ড বলা হয়েছিল, মাহফুজ বলছে সে তার চাকরি নিয়ে খুবই চিন্তিত, কোন দিন নেমে যেতে হয়, কোন দিন হারিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এবং আওয়ামী লীগ বিএনপি জামাতকে এমন ভাবে তারা অভিযুক্ত করেছে যে তারা সবকিছু ভাগ বট্টার নিয়ে ফেলেছে, প্রশাসন নিয়ে ফেলেছে, ইউনিভার্সিটি নিয়ে ফেলেছে, সবকিছু নিয়ে ফেলেছে, মানে তাদের আর কোনো জায়গা নেই। এখন এই যে ইউনূসের নাহিদ যেটা বললো যে যারা সেফ চাচ্ছেন, সেফ কে চাইতে পারে যে উপদেষ্টা মনে করেন, সবার আগে নাম আসবে আসিফ নজরুল আইন অনেকে আদর করে সেকেন্ড ম্যান গভর্নমেন্টের বলেন, এবং তার মাধ্যমে যত করাপশন, যত অনাচার, যত অবিচার আইন মন্ত্রণালয় বাংলাদেশ হয়েছে, এইটার জন্য তাকে দরকার, সেখানে থাকতে পারবে না। আইনমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, গণপূর্ত উপদেষ্টা ইত্যাদি, যাদেরকে আপনি আমেরিকায় দেখেছেন ইউনিসেফ টিমে, এরা হয়তো পথ করে এসেছে, এদের যেতেই হবে সেটা। এবং এরা কি পরিমাণ পাচার করেছে এর মাঝে, সেটা নিয়ে নানা গল্পগুলো আসতে শুরু করেছে, যেটা নাহিদ একটা হুঁশিয়ারি দিয়ে বলেছে এগুলা তারা প্রকাশ করবে। বেচারা যাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলা হচ্ছিল, সেই প্রধানমন্ত্রী হতাশায় সে এখন এদের লুটপাট, অরাজকতা, এদের পালিয়ে যাওয়ার নানা কাহিনী ইন্টারভিউ দিয়ে বলেছে তারা এগুলো প্রকাশ করবে। সরকারের একটা
লেজে গোবরের অবস্থা সর্বশেষ আপনি দেখবেন এই যে ঐক্যমত্য কমিশন নামে যে কমিশনটা, যে কমিশনটা জোর করে বাংলাদেশের মানুষকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই করব সেই করব। আপনি চিন্তা করেন সর্বশেষ বলা হয়েছে গণভোটের ব্যাপারে নাকি সবাই একমত হচ্ছে। কিন্তু গণভোটের ব্যাপারে যে একমত না, এটা এই মিটিং গুলোতে যারা ছিলেন তাদের মধ্যে স্পষ্ট। গণভোটের আপনি ইতিহাসটা দেখেন বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে এখন পর্যন্ত। একটা জিয়াউর রহমানের, একটা হচ্ছে এরশাদের, একটা বিচারপতি শাহাবুদ্দিনের। তিনটা গণভোটের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে মানুষ ভোট দিতে যায় না। এবং সবচেয়ে বাংলাদেশে প্রথম প্রথম মানে ভোট ডাকাতি না, সমুদ্র ডাকাতির ইলেকশনটা ছিল জিয়াউর রহমানের হানা ভোট। ওই হানা ভোটের মাধ্যমে সে আইনগত সুবিধা নিয়েছিল যে তাকে নাকি বাংলাদেশের সবাই খুব পছন্দ করেন, তার 18 দফা 19 দফা এগুলো সব মানুষ পছন্দ করেন। ঠিক জিয়ার মতো এরশাদ করেছিল একটা। তারপর বিচারপতি শাহাবুদ্দিন দিয়ে আমাদের এখানে সবচেয়ে সবচেয়ে সৎ মানুষ রাষ্ট্রপতি হিসেবে একটা বলা হয় সেটা। সেই সৎ মানুষটা এমন একটা অসৎ ইলেকশনের মাধ্যমে, অসৎ ইলেকশন মানে গণভোট, সেই ভোটে কেউ যায় নাই, কিন্তু ভোট দিতে যায় নাই, কিন্তু বাক্স ভর্তি করা হয়েছে, পাশ করা হয়েছে, এগুলো চলে গিয়েছে। এরা আবার গণভোটের কথা বলছে। তাদের গণভোটে কি করবে তারা? গণভোটে তারা আমাদের মুক্তিযুদ্ধের সংবিধানটা চেঞ্জ করতে চায়, আমার মুক্তিযুদ্ধের নানা স্মৃতিকে ধ্বংস করতে চায়। সেটার জন্য তারা গণভোট বলছে। এখন যেহেতু গণভোটে লোক যাবে না বলতেছে, এখন বলছে যে এই গণভোটটা হবে জাতীয় ইলেকশনের দিন, মানে পার্লামেন্ট ইলেকশনের দিন। আলাদা একটা ব্যালট পেপার দেওয়া হবে, সেই ব্যালট পেপারের মাধ্যমে নাকি মানুষ সব মেনে নিয়ে যাবে। এখানে জালিয়াতি যেটা, আমি সিপিবির একাধিক নেতার সাথে কথা বলেছি, বাসুদের একাধিক নেতার সাথে কথা বলেছি। ওরা জালিয়াতি যেটা বলে, আমাদের সংবিধানের মূল 4টা স্তম্ভ আছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এগুলো ভারতীয় সংবিধান। এখন ধর্মনিরপেক্ষতা ওইভাবে আমাদের এখানে কথাই ছিল, কাজে ছিল না। আর সমাজতন্ত্রের বিষয়টাও কথাই ছিল, কাজে ছিল না। এখন ওই যে মূলনীতির জায়গাটা যে এরা রাখছে না, এইটা তারা ওই তাদের মিটিং এ সরাসরি বলে না তারা। আর বিএনপির অ্যাপ্রোচটা হচ্ছে কোনোভাবে এরা চলে যাক, বলতেছে ঠিক আছে সবই আমরা করবো, এই করবো সেই করবো, এরা কোনোভাবে এদেরকে পার করতে যাচ্ছে। জামাত জামাত বলছে, এনসিপি বলছে পিয়ার পদ্ধতি, ইলেকশনের আগে ডিসেম্বরের মধ্যে তাদের জুলাই সনদ এগুলো বাস্তবায়ন ছাড়া তারা এগুলো ইলেকশন করতে দিবে না, একটা দিতে দিন। যে এনসিপি সর্বশেষ আরেকটা আবদার হচ্ছে শাপলা প্রতীকটা তাদের দিতে হবে। শাপলা আমার জাতীয় ফুল। শাপলা কোনো দলের নির্বাচনী মার্কা হতে পারে না। যদি তাদের ইয়েতে যদি দেয়া হয়, এইটা কিন্তু বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এগুলো টানবে না। আর আপনি দেখেন ঐক্যমত্যের কথা বলে এমন একটা ভবিষ্যতের জন্য বিষ পোড়া রাখা হচ্ছে, যেখানে বাংলাদেশের অর্ধেক মানুষের কথা বলা হচ্ছে না। অর্ধেক মানুষ কি? এখন এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, ইত্যাদি ইত্যাদি দোষ আছে। এরা হচ্ছে সব এন্টি আওয়ামী লীগ দল। বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটা, আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ দলগুলা মিলে তারা ভাগাভাগি করতেছে এখানে। আর আওয়ামী লীগ যেটা মুক্তিযুদ্ধের পক্ষের যে মূলধারা, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষে মূলধারা, এই মূলধারার সঙ্গে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এগুলাকে মাইনাস করে তারা একটা কিছু করে ফেলতে চায়। করে ফেলা যাবে, টিকবে না। কারণ আপনি খেয়াল করবেন বাংলাদেশে সর্বশেষ জাতিসংঘের যে জাতিসংঘের বক্তব্যটা পরিবর্তন এসছে। জাতিসংঘের আগের বক্তব্য ছিল একটা ইলেকশন হয়ে যাক, মানে এখন জাতিসংঘ বলা শুরু করেছে ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে। কারণটা হচ্ছে সবাইকে নিয়ে যদি ইলেকশনটা না হয়, এটাতে আপাতত ইলেকশন হবে। এখন আপাতত ইলেকশনের জন্য বাংলাদেশের ইলেকশনটা খুব দরকার। এই কারণে বাংলাদেশের সমস্ত বিদেশি বিনিয়োগ গুলা থমকে গেছে। বিদেশি বিনিয়োগকারীরা তারা এখানে আসছে না নতুন করে। বড় একটা বিনিয়োগকারী মনে করেন ইন্ডিয়ার অনেক কাজকর্ম ছিল এখানে, এগুলো বন্ধ। এখন ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক উন্নতিও হয় নাই এবং উন্নতি করার কোনো লক্ষণও নাই। কারণ একটা প্রো পাকিস্তানি দল, প্রো পাকিস্তানি জোট ইউনিসের নেতৃত্বে ক্ষমতা দখল করেছে। তারা
আমেরিকার সাথে আমাদেরকে না জানিয়ে, বাংলাদেশের মানুষকে না জানিয়ে নানা কিছু করছেন। এবং আপনার ওই যে সেন্ট মার্টিন যে যেতে পারে না মানুষ, এই নানা কিছু তারা কিন্তু কোনো একটা গোপন আঘাত করে ফেলেছে, সেইটার মাধ্যমে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। যত বোকা বানাক না কেন, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের বাংলাদেশ, এখানে এগুলো চলবে টলবে না। আপনি একটা পুরোনো লোকদের সাথে এটা কথা বলবেন, আমার মুক্তিযুদ্ধের মূল প্রথম স্লোগানটা কি ছিল? বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। ওই বাঁশের লাঠি তৈরি দিয়ে কিন্তু আমরা পাকিস্তানের মতো একটা শক্তিশালী প্রজন্মকে, শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছি। বাংলাদেশের যত চালাকি করা হোক না কেন, যত ভাবে, এগুলো কেউ টিকবে না। এই টিকবে না বলে এখন এই পলায়নের কথাগুলো আসছে, এক্সিটের কথাগুলো আসছে। এক্সিট ও আরেকটা যে কারণ হবে, আমি আপনাদেরকে, আমি যতটা খোঁজ খবর নিয়েছি, এই অক্টোবর মাস, নভেম্বর মাস, এই দুটো মাস খুবই খুবই গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এই অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের মধ্যে তারা কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় একটা লেখা আছে, এটা তারা প্রকাশ করবে। এবং সর্বশেষ এখানে কি করা হয়েছে, ওই কয়েকদিন আগে মাহবুল হানিফ, আওয়ামী লীগের যে নেতা একজন, অনেকদিন তার কোনো সারশব্দ ছিল না, তিনি একটু ফেসবুকে লেখালেখি শুরু করেছিলেন। শুরু করা দেখেই কিন্তু ওই ভয়ে ওর নামেও কিন্তু একটা মামলা তৈরি করা হয়েছে। এই তৈরিগুলা কোনো নকশাতে থাকবে না, মানুষের সেন্টিমেন্ট গুলো আপনি দেখেন। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের দুইটা ঘটনা আপনি চিন্তা করেন সাম্প্রতিককালে। নুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, হাত কড়া পরা অবস্থায় তার প্রাণ গেছে এই বাংলাদেশে। এবং হাত কড়া এবং যে তার জানাজানি যে বাধা তৈরি করা হচ্ছিল, সেই বাধা অতিক্রম করে মানুষের যে জনস্রোত, সেটা কিন্তু একটা সিগন্যাল কিন্তু তাদের জন্য। আরেকটা সিগন্যাল যেটা টের পাচ্ছে না, টের পাবে কয়েকদিনের মধ্যে, তোফায়েল আহমদ। তোফায়েল আহমদ বাংলাদেশের একটা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ এক চরিত্র। আপনি নুরুকে দেখতে যান, আপনি জামাতের শফিককে দেখতে যান, কিন্তু আপনার এই ঢাকা শহরে স্কয়ার হাসপাতালে ৬৯ গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমদ যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে, আপনি এত অভদ্র, এত এত একটা পাকিস্তানপন্থী একটা অপশক্তি, আপনি কোনোদিন একটা যাওয়ার চিন্তা করেন নাই। কারণ আপনি যেতে পারেন না তো, কারণ আপনি তো এই লেনের লোক না, আপনার লাইনটাই আলাদা। এই লাইনগুলো আলাদা আলাদা করতে গিয়ে আপনি কিন্তু ওই স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তিশালী করছেন। আপনি আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছেন, আপনি আওয়ামী লীগের কার্যক্রমকে নাকি স্থগিত করে রেখেছেন, আপনি এই আওয়ামী লীগের ছাত্রলীগের মানুষগুলার মিছিল থামাতে পারবেন না। এগুলা প্রতিদিন মিছিল কত অ্যারেস্ট করছেন না, এর মাঝে আপনি 5 লক্ষের বেশি কিন্তু অ্যারেস্ট করেছেন, কিন্তু থামাতে পারেন নাই। ওই 5 লক্ষ পরিবার বুলেটের মতো গিয়ে আপনাকে তারা আক্রমণ করছেন। সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে ভারতের সাথে আপনার সম্পর্ক আবার খারাপ হয়েছে। পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো হঠাৎ করে একদিনের ঘটনা না। এই ঘটনাগুলোর বীজ বপন করেছিল জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য এই জিনিসগুলাকে এত বছরেও মানুষের সম্বন্ধে ভালো সম্পর্ক, এগুলো মিটমেট করা উচিত ছিল, করা হয় নাই, করা যায় নাই। এবং সর্বশেষ এই পার্বত্য চট্টগ্রামে যখন একটা আবার ধর্ষণের ঘটনাগুলো ঘটলো, এর প্রতিবাদ হলো, সেটাকে চাপা দেওয়ার জন্য আপনি গিয়ে বললেন এখানে ভারত জড়িত, এখানে ফেসিস্ট জড়িত। এইসব কথাবার্তার মাধ্যমে ভারতের সাথে আপনার সম্পর্কটা আবার আরো খারাপ করেছেন। ভারত যে জবটা দিয়েছে আপনার জন্য খুব একটা ভালো হয় নাই। আপনি আম পাঠিয়েছেন, ইলিশ পাঠিয়েছেন, লাভ হয় নাই। এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকভাবে আপনাকে কোণঠাসা করছে, আপনারা টের পাচ্ছেন এই কারণে এই জাতিসংঘে বিএনপি জামাত এনসিপি নিয়ে আপনার শান্তি পান নাই। এবং সর্বশেষ আর একটা খেলা খেললেন, ওই দুর্গাপূজার অসুরের আপনি হঠাৎ করে বললেন কোন একজন হিন্দু ধর্মাবলম্বী
ইয়েটা অভিযুক্ত করলো না যে তার অসুরকে দাড়ি লাগানো হয়েছে। দাড়ি যদি পূজা করে, আপনি ভারতীয় পূজাগুলো খেয়াল করবেন, প্রতিটা পূজায় নানা থিম থাকে, নানা কিছু থাকে, নানা চেঞ্জ করে, তার নানা কিছু চলে। থিমে যদি তারা যদি এগুলা যে আনে, তাহলে আপনি তার যদি অভিযুক্ত না থাকে, আপনি এখানে ঘাটাঘাটি করছেন, এগুলো কিন্তু আপনি একটা গোষ্ঠীকে অপদস্থ করছেন। এই অপদস্থ করার মাধ্যমে আপনি আপনার আসলে যখন সময়টা শেষ হয়ে যায়, সেই সময়গুলা এভাবে এলোমেলো আচরণ করতে পারেন।